লড়াই এমন একটা জিনিস যারা করে এবং দেখে সবাইকেই ভালো লাগে, বিশেষ করে লড়াইটা যদি হয়ে থাকে অনেক হেলদি তাহলে তো কোনো কথাই নেই। আর এরকমটাই করতে চলেছে AMD এবং ইন্টেল। আর আপনি যদি ইন্টারেস্ট থাকেন ইন্টেল এবং AMDর ব্যাটেল দেখতে, আর শুধুমাত্র তাই না, আর তার সাথেও যদি আপনার পকেট এবং পারফরমেন্স দুটাই সুরক্ষিত রাখতে চান, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPC here and you are watching PC Tech BD, so let's get started. বেসিক্যালি আজকে আমি কথা বলবো কিছু র্যান্ডম বিষয় নিয়ে AMD এবং ইন্টেলের উপরে আসলে তাদের দ্বন্দ্বটা কিভাবে আর একটু এনহ্যান্স করা যায় সেটির জন্য। সো আমরা যদি এদের ট্র্যাক রেকর্ড দেখি, তো যারাই সুযোগ পাক না কেন তাদের ফায়দা উঠিয়ে নিয়েছে, তাই আমরা এটাকে অন্যরকম ভাবে দেখবো না, কেননা অ্যাট দ্য এন্ড সবাই কোম্পানির টাকার জন্যই ছুটছে। তো প্রথমত কথা বলি, যখন AMDর কাছে কিছু দেওয়ার মতো ছিল না, তখন কিন্তু ইন্টেল অনেক মনোপলি করে ছেড়ে দিয়েছে মার্কেটে। তারপরে 16 সালে চলে এসে রাইজেন, তার পরবর্তীতেই কিন্তু বিক্রি হয়েছিল রাইজেনের। তো তারপর থেকে রাইজেন কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করে দিয়েছে। তারপরে আবার একটা ভালো পজিশন যখন করে নিতে পারলো, খুব ভালো প্রাইসে তারা ভালো মানের প্রসেসর, কোর কাউন্ট এবং সব কিছুই ডেলিভার করতো। কিন্তু ইন্টেলের কাছে যখন 14 ন্যানোমিটারের তেল শেষের দিকে, তারাও কিন্তু অনেক চেষ্টা করেছে মার্কেট ধরার জন্য। আবার অনেক সময় কিছু কিছু প্রসেসর অনেক ভালো দামে বিক্রি করেছে, বাজেটে বিক্রি করেছে, যেমনটা করেছে তারা 10 জেনারেশন এবং 11 জেনে মোটামুটি একটা ভালো এবং ডিসেন্ট প্রাইসে তারা কিন্তু বিক্রি করতে পেরেছিল। কিন্তু AMDও ইনক্রিজ করতে শুরু করে তাদের প্রাইস। তো AMD কে ভ্যালুকিং এর জন্য মানা যেত, কিন্তু সেটিও তারা ক্যান্সেল করতে শুরু করেছে। ওয়েল, তো সেই হিসেবগুলো আমরা পিছনেই ছেড়ে দিই, কেননা আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে বর্তমান সময় যদি আমি ইন্টেল এবং AMD কে দেখি, তারা এমন একটা পজিশনে আছে যেটাকে বলা যেতে পারে 50-50, অর্থাৎ দুইজনে যদি সমান হয়ে থাকে তো কম্পিটিশনটা অনেক ভালো হয় এবং ফেয়ার হয়। আর তার ফলে আপনাদেরকে একটা কথা বারবার আমি বলে আসছি, যদি কম্পিটিশন ভালো থাকে তো সেক্ষেত্রে আপনি বেস্ট পসিবল প্রাইসের সাথে আপনি বেস্ট পসিবল জিনিসটাই কোম্পানির কাছ থেকে এক্সপেক্ট করতে পারেন। আর এটা আমার বলার দরকার নেই, এটা প্রুভেন ফ্যাক্ট। আর এটার সুযোগ থেকে অনেকেই বঞ্চিত ছিল। তো এখন যদি আমরা AMDর কথা বলি, তো প্রায় অনেক সময় পর বহুল প্রতীক্ষিত Gen 4 আর্কিটেকচার বা 7000 সিরিজের রাফায়েল কোড নেমের CPU গুলো, আর এগুলো আউট অফ দ্য বক্স যা পারফরমেন্স অফার করছে প্রাইসের সাথে, এটাকে আমি একবারে খারাপ বলবো না। তবে হ্যাঁ, বাজেট ইউজার যদি হয়ে থাকেন তো একটু কনসার্ন আছে। তো তারপরে যদি আমরা কথা বলি ইন্টেলের, তো ইন্টেল কিন্তু 12 জেনেই তারা ঘুরে দাঁড়িয়েছে। যদিও তারা 10 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসেই আটকে আছে, তবু তারা যে পারফরমেন্স ইনক্রিজ করতে পেরেছে, তো সেটিও প্রশংসার দাবিদার। আর তার সাথে প্রাইস, তো বর্তমান সময়ে বলা যায় ইন্টেলের হাতে যখন কার্ড থাকে তারা গেম নিয়ে নেয়, আবার যদি AMDর কাছে থাকে তারাও কিন্তু গেম নিয়ে নেয়, অর্থাৎ একটা সলিড কম্পিটিশন চলছে। তো প্রথমে যদি আমি বলি রাইজেন 7000 সিরিজের কয়েকদিন আগেই তারা অ্যানাউন্স করে দিয়েছে, আর এর একটা ডেডিকেটেড ভিডিও আছে, চাইলে আপনারা আই বাটনে গিয়ে দেখে আসতে পারেন। সেখানে অনেক কিছু এক্সপ্লেইন করা আছে, তবে সেখানে কিছু প্রবলেমও আছে। আর সেটা হলো তাদের নতুন প্ল্যাটফর্ম, অর্থাৎ AM5 সকেটে তারা শিফট করতে চাচ্ছে। আর তাছাড়া আউট অফ দ্য বক্স আপনাকে চালাতে হবে DDR5 মেমোরি। তো এখানে যদি আমি কিছু বাজেট ইউজারদের কথা বলি, তো আপনারা হয়তো মনও খারাপ করতে পারেন, কেননা বাজেট ইউজারদের জন্য এখানে ভালো কিছু অপশন বর্তমান সময়ের জন্য নেই। সামনে কি আসবে জানি না, তবে আপনি যদি একজন মিড রেঞ্জ ক্যাটাগরি থেকে হাই এন্ড বা এনথুসিয়াস্টিক পারসন হয়ে থাকেন, তো আপনার জন্য এখানে মজার বিষয় আছে। কেননা এখানে সিপিইউ প্রাইসিং আমাকে একটু হলেও ভাবিয়ে তুলেছে, কেননা যারা একবারে ফ্ল্যাগশিপ বা হাই এন্ড প্রসেসরটি নেবেন তাদের জন্য তো প্রাইস $100 অলরেডি কমিয়েছে। কিন্তু যারা বাজেট ইউজার আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি যেই সিপিইউ গুলিকে মানুষ বেশি কিনবে সেগুলোর প্রাইসই বেশি ধরা হয়েছে, অ্যারাউন্ড $300 Ryzen 5 7600X। আর আপনাদেরকে বলে দিই, বাংলাদেশে এর প্রবাবল প্রাইস 30,000 টাকার উপরেই থাকবে প্রথমের দিকে, পরে কি হবে জানি না, তবে হ্যাঁ এটা উপরেই থাকছে। তারপরের হিসাবটা শুনুন। যেহেতু আপনি ইন্টেলকে এতদিন গালি দিয়ে আসছেন যে মাদারবোর্ডের প্রাইস বেশি, তো এবার আপনাদেরকে ভাবাবে। প্রথমত তারা X670 মাদারবোর্ড নিয়ে আসবে যারা এনথুসিয়াস্টিক পারসন আছে এবং হেভি দামে। তারপরেই কিন্তু আসবে B650 মতো বা এক্সট্রিম মাদারবোর্ডগুলো। আর এগুলোর প্রাইস যদি আপনি ধরে থাকেন যে এটি 9,000 বা 10,000 টাকার মধ্যে আমি পেয়ে যাব বাজেট, তো আশা বাদ দিন। কেননা যে নিউজ আসছে বা যে রকম লিগ আসছে সেখান থেকে মনে হচ্ছে না যে আপনাদেরকে এটি দিবে। আর আপনাদেরকে বলে রাখি, এই যে পাওয়ার চিপসেটগুলো হবে বা মাদারবোর্ডগুলো হবে, এগুলো কিন্তু নর্মাল হবে না, অনেক পাওয়ারফুলি হতে চলেছে।
করতেছে, তো সেক্ষেত্রে আপনাকে অনেক প্রিমিয়াম দিয়ে নিতে হবে, মেবি 12,000 টাকার উপরেও আসতে পারে, ডিপেন্ড করবে আপনি কোন ধরনের বোর্ড নিচ্ছেন। তারপরে আপনি যদি আউট অফ দ্য বক্স DDR5কে চালাতে যান, ডিসেন্ট মানের একটা মেমোরি কিট নেন 16GB, 8GB এখনও সেভাবে বাংলাদেশে আসেনি, তো সেক্ষেত্রে আপনাকে ন্যূনতম খরচ করতে হবে 13 থেকে 14,000 টাকা। তবে আপনি যদি হিটসিং সারা নেন একবারেই লুক অ্যান্ড ফিলকে দাবিয়ে রেখে, তো সেক্ষেত্রেও আপনাকে 10,000 টাকা খরচ করতে হবে, যা অনেক এক্সপেন্সিভ। আমি একটা কিটের কথা বলছি। আর আপনি যদি ডমিনেটর প্ল্যাটিনামের মতো মেমোরি মডেল নিতে চান, তো সেক্ষেত্রে তো দুইটা কিট নিলে আপনাকে 40,000-এর উপরেই যেতে হচ্ছে। আপনি যদি একটা ডিসেন্ট মানের একবারে কোনোভাবে টেনে টুনে আপনি 7000 সিরিজ প্ল্যাটফর্মে উঠতে চান, তো সেক্ষেত্রে আপনার 50,000 টাকা তো লাগবেই লাগবে। আর তাছাড়াও নতুন প্ল্যাটফর্মে উঠবেন আর ইস্যু হবে না, এটা হতে পারে, অবশ্যই হবে, কম হোক বেশি হোক হবে। তবে বলে রাখি, পারফরমেন্স কিন্তু Ryzen 5 7600X এর কিন্তু খুবই ভালো, অর্থাৎ এটি ডিরেক্টলি কম্পিট করতে চাচ্ছে Core i9-12900K এর মতো সিপিউর সাথে, অর্থাৎ কিছু কম করবে, কিন্তু বিষয়টা বুঝতে পারছেন কার সাথে টক্কর নিচ্ছে। তো এখন যদি আমি টিম ব্লুর কথা বলি, তারাও যে আপকামিং Raptor Lake CPU গুলো নিয়ে আসবে, এগুলো নো ডাউট অনেক পাওয়ারফুল, এবং অর্থাৎ তাদের যে হোল লাইন অফ CPU গুলো আসবে এগুলো সব কিছুকেই ফুলফিল করে দিবে, অর্থাৎ Core i9 থেকে Core i3 পর্যন্ত আপনি ফুলফিল একটা প্যাকেজ পেয়ে যাবেন উইথ পারফরমেন্স। তো তার পারফরমেন্সের যদি কথা বলি, তো এটি বর্তমান সময়ে যদি ফ্র্যাঙ্কলি আপনাদেরকে বলি, লিক এবং রুমার অনুযায়ী বেশি কিছু ইনক্লোজ করার মতো নেই এখানে। তো সেক্ষেত্রে Ryzen 7000 সিরিজের চেয়ে স্লাইটলি ক্লাস অনুযায়ী ভালো পারফরমেন্স করতে পারে ইন্টেল। তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রবলেমও আছে, অর্থাৎ ভালো মানের পাওয়ার ড্রও দেখতে পারবো আমরা। তবে আমি এতটুকু বলতে পারি যে AMDর তুলনায় ইন্টেলের প্রাইস খানিকটা কম থাকবে, অর্থাৎ আমরা যদি এবার প্রথম যে ইনক্লুড হবে Core i5-13400 এর মতো CPU, অর্থাৎ 400 ক্লাসের CPU, সেখানেও কিন্তু কোর কাউন্ট এবার বাড়ানো হয়েছে, অর্থাৎ এবার 6+4 কোর, অর্থাৎ 4 কোর হচ্ছে এফিশিয়েন্ট কোর, আমরা দেখতে পারবো টোটাল 10 কোর এবং 16 থ্রেড, যা গেমার এবং স্ট্রিমারদের বা যারা প্রোডাক্টিভ কাজ করে থাকেন মিড রেঞ্জ ক্যাটাগরিতে থেকে, তো তাদের চাহিদা একবারই ফুলফিল করে দিবে উইথ ভালো পারফরমেন্সের সাথে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে 1700 সকেটের এক্সিস্টিং মাদারবোর্ডগুলো আছে, সেগুলো আউট অফ দ্য বক্স আপনি চালাতে পারবেন। আউট অফ দ্য বক্স বলে ভুল হবে, বায়োস আপডেটের মাধ্যমে আপনি চালাতে পারেন উইদাউট এনি প্রবলেম। আর ইন্টেলের পক্ষ থেকে সবচেয়ে কাউন্টার পার্ট থাকবে DDR4 মেমোরি, অর্থাৎ আমরা যদি বর্তমান সময়ে DDR4 মেমোরিকে দেখি, তো এটি অনেক অ্যাফোর্ডেবল হবে DDR5 এর তুলনায়। আর যদি আমি পারফরমেন্সের কথা বলি, তো এটা একবারে যে খুব মানে বড় ছোট পারফরমেন্সের ডিফারেন্ট তা কিন্তু না, এখানে সর্বোচ্চ আমরা 3 থেকে 5% দেখতে পাই, যা অনেক সময় আবার সেটির পার্সেন্টেজ 0 হয়ে যায়, বা DDR4ও অনেক জায়গায় ভালো পারফরমেন্স করে। তাই এটি কিন্তু বিশাল একটা কাউন্টার পার্ট থাকবে ইন্টেলের জন্য। আর তাছাড়াও যদি আমি এর বড় ভেরিয়েন্টগুলো দেখি, অর্থাৎ Core i7 এবং Core i9 এর মতো CPU, তো সেখানেও কিন্তু আপনি ম্যাক্সিমাম কোর দেখতে পারেন 24 কোর এবং 32 থ্রেডের CPU এবার আমরা দেখতে পারবো, যা ফুললি কম্পিট করবে AMDর সাথে। তো এখন আমরা কথা বলবো লড়াই নিয়ে, যেটা আমাদেরকে খুবই মজা লাগে। তো এখানে আমি ক্লাস টু ক্লাস লড়াই করাতে চাই। কয়েকদিন আগে AMD অ্যানাউন্স করে দিয়েছে তাদের Ryzen 9 7950X এর 16 কোর এবং 32 থ্রেডের একটা মনস্টার প্রসেসর, যা সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে এবার যা করে দেখিয়েছে মাইন্ড বগলিং বলা যেতেই পারে। এখানে 2200 সামথিং স্কোর চলে এসেছে সিঙ্গেল করে, Cinebench R23 কথা বলছি আমি। আর যদি এর মাল্টি থ্রেডেড কথা বলি, তো এটি আসার কথা ছিল নিয়ার অ্যাবাউট 30 থেকে 32,000, সে জায়গায় অনেক জায়গায় দেখা গেছে 35,000, কোথাও 36, কোথাও 37, আবার কোথাও 38,000। এটা টোটালি ক্রেজি বিষয়, তাও আবার আগের বারের চেয়ে $100 কমে। যাতে কাকে ট্যাকেল করা যায়, অবভিয়াসলি Core i9-কে। তো Core i9ও কিন্তু অতটাও পিছিয়ে নেই, কারণ তাদের যে আপকামিং যে সিপিউটি আসছে, তবে অনেকেই বলতে পারে যে AMD তো অনেক কম পাওয়ার টানবে, তারা পারফরমেন্স পাওয়ার ওয়ার্ড খুব ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এটা আসলেই খুব একটা গুড থিং, তবে এখানে আপনাকে আরও একটা জিনিস ভাবতে হবে, তারা যে বলেছে আমরা খুব পাওয়ার এফিশিয়েন্ট, তার মানে এই নয় যে তারা খুব কম পাওয়ার কনজিউম করবে। এটিও অ্যারাউন্ড যদি আপনি ভালোভাবে এটাকে ওভারক্লক করে চালান, তো সেক্ষেত্রেও এটি 200 থেকে 250 ওয়াটের কাছাকাছি যেতে পারে উইথ মোটামুটি একটা টেম্পারেচারের সাথে, অর্থাৎ এখানে পারফরমেন্সের ব্যাপার আছে। আর ক্লক তো এবার আগের চেয়ে অনেক বেড়েছে, অর্থাৎ প্রায় 5.7 GHz বা 8 GHz। এটা আসলে ক্রেজি বিষয় যে কোনো সিপিউর ক্ষেত্রে।
অপরদিকে যদি আমরা ইন্টেল কোর i9 3900K এর কথা বলি তো এটি কিন্তু একবারই মনস্টার হতে চলেছে। আর গত পরশুদিন আরেকটা লিক এসেছে, এর যে কেএস ভার্সনটি হবে সেটি আউট অফ দ্য বক্স 6 GHz কে সমর্থন করবে। আর কয়েকদিন আগে তো একটা স্যাম্পল চলে গিয়েছিল 8 GHz এ লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে, তো সেটিকেও ছোটোভাবে দেখার কিছু নেই। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি জানেন, ইন্টেলকে এতদিন আমরা গালি দিয়ে আসছি তাদের আইজিপি এতটা খারাপ, তারা গেমিং করাতে সক্ষম না, এনকোডার ঠিকঠাক আমি বলবো, তো সেটির অভাব পূরণ করতে নন এফ ভেরিয়েন্টগুলো বাদে সবগুলোতেই থাকছে ইন্টিগ্রেটেড জিপিইউ। আর এটি আমি ছোটোখাটো জিপিইউর কথা বলছি না, মোটামুটি পাওয়ারফুল হতে চলেছে। আর আগের ইউএইচডি বা এইচডি গ্রাফিক্সের দিন শেষ, আসতে চলেছে এক্সি গ্রাফিক্স যার কম্পিউট ইউনিট থাকবে বা এক্সিকিউশন ইউনিট থাকবে 32, আর যেটা কোর i5 13400 এবং কোর i3 যেটা থাকবে সেটিতে কিন্তু এটি 24টায় অফার করবে, 32টা না। তো এটির পারফরমেন্স অ্যারাউন্ড আমি 32টার কথা বলছি। তো AMD Radeon Vega 11 কোর এবং 7 কোরের যে জিপিইউ ইউনিটটি থাকে তো তার মাঝামাঝি পারফরমেন্স করবে। এটি আমরা 9 থেকে 10 ক্যাটাগরিতে বা কোর অনুযায়ী রাখতে পারি, এরকমটাই অফার করবে। অর্থাৎ মোটামুটি আপনি ডিসেন্ট মানের 1080p বা 720pতে গেমিং করতে পারবেন, যা আসলে একটা ভালো বিষয় উইদাউট গ্রাফিক্স কার্ড। ক্লিয়ারলি আমি বলতে পারতেছি না যে এরকমটাই পারফরমেন্স করবে, কমও করতে পারে আবার বেশিও করতে পারে, কেননা এখনও সেভাবে আইজিপির টেস্ট হয়নি। তবে বলে রাখি এটিও কিন্তু আগের 12 জেনের চেয়ে একটু বেশি প্রাইসেই বিক্রি হবে বলে আমি মনে করছি, কেননা ইনফ্লেশন রেট আগেই বেড়ে গিয়েছে। আর ইন্টেল অলরেডি তাদের মোবাইল চিপসেও তারা এরকম কাজ করেছে, তাই বলা যায় একটু প্রাইস ইনক্রিজ হতেই পারে। আর বাংলাদেশের হিসাব তো বাদই দিলাম, কেননা চাইলে আপনারা বর্তমান সময়ের মাদারবোর্ডে চালাতে পারেন। আর এনথুসিয়াস্টরা তো অবশ্যই G790 মাদারবোর্ডের দিকেই যাবে। তো মাদারবোর্ড সম্পর্কে আরও কিছু কথা, অর্থাৎ আমি যদি G790 মাদারবোর্ডের কথা বলি, এগুলো ম্যাক্সিমাম পাওয়ার লিমিটকে সমর্থন করবে। আর এগুলো কিন্তু অনেক প্রাইসি হয়ে থাকবে বা দামি হয়ে থাকবে, যেমনটা AMD কিন্তু করেই দেখেছে। কয়েকদিন আগে MSI বলেই দিয়েছে যে তাদের যে প্রিভিয়াস জেনারেশনের প্রাইস ছিল, অর্থাৎ আমি যদি MSI এর MEG X570S মাদারবোর্ডটির কথা বলি তো সেটি অ্যারাউন্ড $370 থেকে $400 ম্যাক্সিমাম ছিল, আর এবার সেটা দাঁড়িয়েছে $700। আর শুধুমাত্র এই একটি মাদারবোর্ড না, সকল প্রকার মাদারবোর্ড ম্যানুফ্যাকচারারদের সেম কাহিনী। তো সবশেষে একটা বিষয়কে ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে AM ফর প্ল্যাটফর্ম বা AM ফর সকেট, যেটা AMD আমাদেরকে 2016 সাল থেকে প্রোভাইড করেই আসছে, বর্তমান সময় পর্যন্ত চলছে, নেক্সট টাইম 23 সাল 24 সাল পর্যন্তও চলবে কোনো সমস্যা ছাড়াই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যদি একবারে রাইজেন প্রথম জেনারেশনের মাদারবোর্ড এবং প্রসেসর কিনে থাকেন, আবার সেই মাদারবোর্ডেই যদি আপনি বর্তমান সময়ের 5000 সিরিজের কোনো সিপিইউ বা এপিইউ ইনক্লুড করতে চান, কোনো সমস্যা ছাড়াই আপনি সেখানে আউট অফ দ্য বক্স চালাতে পারেন। হ্যাঁ, আপনাকে বায়োস আপডেট করে চালাতে হবে। আর এত অ্যাফোর্ডেবল এবং ভালো ডিজাইন ছিল, ভিআরএম সেকশনে বলুন, আইও সেকশনে বলুন বা অদার ফিচারে, আসলে AM4কে ক্রেডিট অবশ্যই দিতে হবে, যেটা ইন্টেল করে না সচরাচর। চিন্তা করা যায় একটা প্ল্যাটফর্ম চলছে 6 বছর থেকে, 7 বছরও চলে যেতে পারে, তবু তার জনপ্রিয়তা এতটাই কমেনি। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা লিখে দেবেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, আর এটা ফ্রি, করে নিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।